হ্যালো বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম টু প্রয়াস স্টেপটেবিলিটি চ্যানেলে। তো আজকে আমরা প্র্যাকটিস নাম্বার 4 ডিসকাশন করব ডাব্লিউপি এক্সামের জন্য। শুধুমাত্র ডাব্লিউপি এক্সাম না, এই সেটগুলো তোমাদের হচ্ছে ডাব্লিউপি এসআই, এক্সাইজ মেন্স প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? খুব সহজ কোশ্চেন। প্রথমে দুটো সংখ্যার অনুপাত দেওয়া হচ্ছে 10:7। আমি যদি সংখ্যা দুটোর পার্থক্য বলি, তাহলে এদের যেটা পার্থক্যের ইউনিট সেটা আমি বলতে পারি 3। একটা হচ্ছে 10 ইউনিট, একটা হচ্ছে 7 ইউনিট, আর এদের মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 3 ইউনিট। আমরা বলতে পারি যে 3 ইউনিট মানেই হচ্ছে 105। তাহলে 1 ইউনিট সমান কত বলতে পারি, সেটা হচ্ছে 35। আমাকে যেটা বের করতে বলেছে যে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে আমাকে সংখ্যা দুটি যদি সমষ্টি বের করতে হয়, তাহলে আমরা বের করতে পারি হচ্ছে 10 + 7 কত হবে 17। তাহলে 17 ইকুয়াল টু কত, তাহলে 17 × 35, 17 × 35 মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। 17 × 35 মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো, 17 × 35 মাল্টিপ্লাই করলে এদিকে আমরা পাবো হচ্ছে 510 আর হচ্ছে 85, যেটা হচ্ছে 595। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে 595। তাহলে অপশান এ হবে আমাদের অ্যান্সার। আবার বলে দিচ্ছি, দুটো সংখ্যার অনুপাত যখন দেওয়া 10:7, আমরা ধরে নিলাম এটা হচ্ছে 10 ইউনিট, এটা হচ্ছে 7 ইউনিট। এদের মধ্যে ডিফারেন্স কত, 3 ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে 3 ইউনিট ইকুয়াল টু 105। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, আমাদের বের করতে বলেছে সংখ্যা দুটো সমষ্টি। তাহলে হচ্ছে 17 ইউনিট এক্স্যাক্টলি কত, 17 × 35, যেটা হচ্ছে 595। তাহলে অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, যদি হচ্ছে পি এর 50%, কিউ এর 25% হয়, তবে পি কিউ এর x% হলে x এক্স্যাক্টলি কত? দেখো, পি এর 50%, তাহলে আমরা লিখতে পারি p × 50/100 ইকুয়াল টু হচ্ছে কিউ এর 25%, কিউ × 25/100। এখান থেকে এই 100 আমরা কাটলাম, এখান থেকে 50 আর 25 কাটলে এখানে আমরা পাবো 2p ইকুয়াল টু কিউ। 2p ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি p/q সমান হচ্ছে 1:2 হলো। এবার আমাকে যেটা বের করতে বলেছে যে পি এক্স্যাক্টলি কিউ এর কত পার্সেন্ট, তাহলে পি এর পার্সেন্টেজটা বের করতে হবে কিউ এর উপরে। এখান থেকে আমরা বলতে পারি পি হচ্ছে 1 ইউনিট আর কিউ হচ্ছে 2 ইউনিট। তাহলে পি এর পার্সেন্টেজটা কার উপরে বের করবো, কিউ এর উপরে। তাহলে পি হচ্ছে 1 আর পার্সেন্টেজটা আমরা বের করবো 2 এর উপরে। পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে 50%। তাহলে এক্স এর যেটা ভ্যালু, তাহলে এখানে দেখো বলেছে হচ্ছে পি কিউ এর x%, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 50। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই কাজ বি কতদিনে করতে পারবে? প্রথমে যদি আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা অর্থাৎ হচ্ছে এফিসিয়েন্সি, এখানে আমি এ এখানে বি লিখে নিলাম। আমি যদি বলি হচ্ছে বি এর চেয়ে 60% বেশি দক্ষ, অর্থাৎ এর যদি কর্মদক্ষতা 100 হয়, তাহলে বি এর কর্মদক্ষতা হচ্ছে 160। যদি আমরা সেটা অনুপাত করি, অনুপাত করলে আমরা কত পাবো, সেটা হচ্ছে 5:8। এটা হচ্ছে কর্মদক্ষতার অনুপাত। তাহলে কর্মদক্ষতার সাথে সময় হচ্ছে ব্যস্ততার সম্পর্ক। তাহলে আমাদের যেটা হচ্ছে সময়ের অনুপাত সেটা হবে কত, 8:5। এটা হবে সময়ের অনুপাত। এবার এখানে আমার কি বলা, যেটা হচ্ছে এ কাজটা করতে সময় লাগে 12 দিন, তাহলে আমরা বলতে পারি এর ক্ষেত্রে সময়টা কত, 8 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 8 ইউনিট মানেই 12। তাহলে 1 ইউনিট সমান কত বলতে পারি, 12/8, যেটা হচ্ছে 3/2। তাহলে 5 ইউনিট সমান কত হবে, 5 ইউনিট সমান হবে 3×5 = 15, 15/2, যেটা হচ্ছে 7.5 দিন, 7.5 দিন। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশান এ। আশা করি ক্লিয়ার। এবার যদি কেউ যদি এভাবে করতে না চাও, সে এভাবেও করতে পারো। দেখো আরেকটা ভাবে আমরা এটাকে করতে পারি। আমরা এখানে লিখতে পারি d1 e1 ইকুয়াল টু d2 e2। এটা যদি আমরা লিখে নিই, দেখো এর হচ্ছে সময়টা কত বলেছে, 12 দিন। তাহলে এখানে d1 এর জায়গায় লিখবো 12। এর যদি কর্মদক্ষতা বলি আমি 100, তাহলে বি এর ক্ষেত্রে কর্মদক্ষতা হবে সেটা হবে 160। তাহলে বি এর সময়টা আমরা বের করব। এখান থেকে কিন্তু আমরা বি এর দিনটা বের করতে পারি। 100 আর 160 যদি কাটাকাটি করি, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 8, 20 দিয়ে কাটলে। আর যদি হচ্ছে 4 দিয়ে কাটি, এটা হচ্ছে 2, এটা 4 দিয়ে কাটলে 3। তাহলে 3×5 হচ্ছে 15। তাহলে 2x ইকুয়াল টু আমরা বলতে পারি 15, যেখান থেকে x এর ভ্যালু আমরা বলতে পারি হচ্ছে 7/1/2। তাহলে যেটা বি এর সময় লাগবে সেটা হবে অপশন এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির হচ্ছে 2/5 অংশ করে 10 দিনে। এ আর বি একত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? এ 1/3 অংশ কাজ 5 দিনে করে, তাহলে পুরো কাজটা করতে কত সময় লাগবে, 3 × 5, যেটা হচ্ছে 15 দিন। এ পুরো কাজটা করবে 15 দিনে। এটা হচ্ছে এ পুরো কাজটা করবে 15 দিনে, যেখানে বি হচ্ছে 2/5 অংশ করে 10 দিনে।
যে 2/5 অংশ কাজ যদি বির করতে 10 দিন সময় লাগে, তাহলে 1 অংশ কাজ করতে বির কত সময় লাগবে? এই 2 দিয়ে যদি আমরা 10কে কেটে দিই, এখানে কত হবে 5, তাহলে আমরা বলতে পারি 1 অংশ কাজ করতে বির সময় লাগবে 25 দিন। তাহলে এ কোনো একটা কাজ করে 15 দিনে, যেখানে বি কোনো একটা কাজ করে 25 দিনে, তাহলে দুজনে মিলে কাজটা কত দিনে করবে? আমরা কি করতে পারি 15 গুণ 25, আর নিচে লিখবো হচ্ছে 15 যোগ 25, তাই না? 15 যোগ 25, তাহলে এখান থেকে হচ্ছে 15 গুণ 25টা থাকুক উপরে, আর নিচে আমরা পেলাম হচ্ছে 15 আর 25 যোগ করে 40, 5 দিয়ে কাটলে এটা আমরা পাবো 3, এটা 5 দিয়ে কাটলে আমরা পাবো 8, তাহলে যেটা হচ্ছে 75/8, যেটা হচ্ছে আমার 9 সমস্ত 3/8। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশন বি। অপশন বি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? কোন একজন ব্যক্তি প্রথমে এ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে সে গেল 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এবং যখন সে কিউ থেকে পিতে ফিরে যায় তখন কিন্তু তার গতিবেগ সে 50% বৃদ্ধি করে। এবার তুমি বলো 40 কিলোমিটার 50% যদি বৃদ্ধি করে, তাহলে কত কিলোমিটার সে বৃদ্ধি করবে? 40 কিলোমিটারে 50% বৃদ্ধি করা মানে সে আরও 20 কিলোমিটার বৃদ্ধি করবে, তাই না? 40-এ 50% হচ্ছে 20, তাহলে যখন সে ফিরে যাবে তখন সে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে যাবে। এবার আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে গড় গতিবেগ। তাহলে যখন একজন ব্যক্তি একই দূরত্ব দুবার অতিক্রম করে, সেক্ষেত্রে গড় গতিবেগের আমরা কি ফর্মুলা জানি? সেটা হচ্ছে 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 2 × 40 × 60, আর নিচে লিখবো আমরা 40 + 60। তাহলে 40 আর 60 প্লাস করলে কত হবে? 100। তাহলে আমরা উপরে নিচে পাচ্ছি 100, আর উপরে হচ্ছে 2 × 40 × 60, এই 0 এই 0 এই 0 0 কাটলে তাহলে আমাদের পাচ্ছি 4 × 2 = 8, 6 × 8 = 48। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে 48 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন সি। অপশন সি হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আমি প্রত্যেককে বলবো, যারা মেনলি হচ্ছে নতুন আমাদের এই ভিডিওগুলো দেখছো এবং প্র্যাকটিস পেপারগুলো দেখছো, যাদের হচ্ছে অঙ্কের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি তাদেরকে বলবো প্রথমে আমাদের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে গিয়ে তোমরা হচ্ছে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ম্যাথগুলো করো, তারপরে মেনলি তোমরা হচ্ছে প্র্যাকটিস পেপার সলভ করো। তাহলে কিন্তু তোমরা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক করতে কিন্তু খুব সহজেই করতে পারবে, না হলে কিন্তু তোমরা খুব সমস্যা বোধ করবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 6 নম্বর কোশ্চেনটা বলেছে 200 মিটারে একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন হচ্ছে 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও হচ্ছে বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। বির গতিবেগ হচ্ছে মিটার/সেকেন্ডে নির্ণয় করো। ফার্স্ট অফ অল দেখো, এর যেটা গতিবেগ সেটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এর গতিবেগটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বলে দেওয়া, তাহলে এক্স্যাক্টলি হচ্ছে এর মিটার/সেকেন্ডে গতিবেগটা কত হবে? সেটা হবে 5 × 5/18, যেটা আমরা বলতে পারি এর গতিবেগ হচ্ছে 25/18। এটা হচ্ছে মিটার/সেকেন্ড, এটা হচ্ছে এর গতিবেগ। এবার আমাকে কি বলা, দেখো 200 মিটারের একটা ট্র্যাক, এ যদি এই গতিবেগে অতিক্রম করে আর বিকে যদি সে 8 মিটার এগিয়ে দেয়, তবুও কিন্তু সে বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। অর্থাৎ আমরা বলতে পারি যখন 200 মিটার এ এই গতিতে যায় আর বিকে যদি 192 মিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করতে হয়, তবুও কিন্তু বি এর 8 সেকেন্ড সময় বেশি লাগে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 192 মিটার হচ্ছে দূরত্ব যদি বি অতিক্রম করে, সেটা যে সময়টা লাগবে এটা হচ্ছে আমার দূরত্ব, আর এটা হচ্ছে গতিবেগ। তাহলে সময় একে হচ্ছে 200 মিটার ট্র্যাক অতিক্রম করতে হবে এই গতিবেগে 25/18, যেটা আমরা মাত্র বের করে নিলাম। সেই সময় দুটোর মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে 8 সেকেন্ড। এটাই আমার বলেছে। আশা করি বুঝতে পারছো। দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ কি সময়, দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ হচ্ছে সময়। তাহলে এবার এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি, আমরা লিখতে পারি 192/b মাইনাস এই 25 দিয়ে 200 কাটলে আমরা পাবো 8, আর 18 যদি উপরে যায় তাহলে আমরা পাবো হচ্ছে 144 = 8, যেখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 192/b = হচ্ছে 152। যদি আমরা 4 দিয়ে কাটি এটা আমরা পাবো 48, এটা 4 দিয়ে কাটলে আমরা পাবো 38, 2 দিয়ে কাটলে এটা আমরা পাবো 24, আর এটা 2 দিয়ে কাটলে আমরা পাবো 19। তাহলে আমরা b = বলতে পারি 24/19। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন বি। অপশন বি হবে আমাদের অ্যান্সার। এবার এটা হচ্ছে মেনলি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। যাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি প্রথমে বলবো তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স কনসেপ্টটা ক্লিয়ার করে এসো, আমাদের প্লেলিস্টে ভিজিট করো, সেখানে গিয়ে টাইম অ্যান্ড ডিস্টেন্সের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে এসে তারপরে মেনলি তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো।
7 নম্বর কোশ্চেনটা বলছে কোনো বস্তুর হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, শতকরা লাভ কত? খুব সহজ, কোনো একটা বস্তুর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা 10:11 দেওয়া। আমি বলতে পারি তাহলে আমার ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে আমার লাভ কত? অবশ্যই 1 টাকা। তাহলে 1 টাকা যেটা লাভ হয়েছে কতর উপর? অবশ্যই ক্রয় মূল্যের উপর, তাহলে 10 টাকার উপর লাভ হয়েছে 1 টাকা, আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, 0 0 কেটে দাও, তাহলে তোমার যেটা অ্যান্সার সেটা হবে 10%। তোমার লাভ হচ্ছে 10%, তাহলে অপশান বি হবে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে পরপর 3টে যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 3টা পরপর যুগ্ম সংখ্যা, এদের যোগফল 54 বলা হলে তুমি খুব সহজে করতে পারো, জাস্ট হচ্ছে 3 দিয়ে 54কে ডিভাইড করে দাও। যুগ্ম সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা, পরপর 3টা জোড় সংখ্যার যোগফল 54। কটা সংখ্যা বলেছে? 3টা, 3 দিয়ে ভাগ করব। 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা পাবো 18, যেটা হচ্ছে গড়টা, অর্থাৎ গড় সংখ্যাটা হচ্ছে মাঝখানের সংখ্যাটা। তাহলে মাঝখানের সংখ্যা যদি 18 হয় তার আগের সংখ্যাটা কত হবে? জোড় সংখ্যা মানে কি? মানে প্রথম সংখ্যাটা যদি মনে করো 4 হয়, তারপরের সংখ্যাটা হচ্ছে 6, তারপরটা 8, তাহলে আমাদের কত করে ডিফারেন্স হবে? 2 করে। তাহলে 18 ঠিক আগের সংখ্যাটা কত হবে? 16, 18 ঠিক পরের সংখ্যাটা কত হবে? 20। তাহলে আমাদের বলেছে এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 16 হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে পুরোপুরি একদমই শর্ট অ্যাপ্রোচ। এবার যদি তুমি মনে করো একটু বেশি করতে চাও, এটা তুমি এভাবেও করতে পারো যে প্রথমে তুমি সংখ্যাটা x ধরে নিলে, তাহলে এরপরে সংখ্যাটা হবে x+2 আর তারপরে সংখ্যাটা হবে x+4, এদের যেটা যোগফল সেটা হচ্ছে তোমার 54। ঠিকভাবে আমরা এটা ধরলাম, মানে ব্যাপারটা হচ্ছে প্রথম সংখ্যাটা যেমন 2 হয়, তারপরে সংখ্যাটা কত হবে? 4, তাহলে কত হলো? 2 + 2, আর তারপরে সংখ্যাটা যদি 6 হয় তাহলে আমরা কত লিখতে পারি? 2 + 4, তাহলে আমরা এভাবে লিখে নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি তাহলে x এর ভ্যালু এখান থেকেও আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে? x আর x প্লাস করলে কত হচ্ছে? 3x, আর 2 আর 4 যোগ করলে কত হচ্ছে? 6, তাহলে 54 থেকে 6 মাইনাস করলে আমরা পাবো 48, যেখান থেকে x এর ভ্যালু আমরা পাবো 16। তাহলে সব থেকে যেটা ছোট সংখ্যা সেটা হবে 16, অপশন ডি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনটা বলেছে a, b ও c এর বয়সের অনুপাত হচ্ছে 5:8:9। a, b, c এর বয়সের অনুপাত 5:8:9। a আর c এর বয়সের সমষ্টি বলেছে 56। প্রথমে দেখো a হচ্ছে 5 ইউনিট আর c হচ্ছে 9 ইউনিট, যোগ করলে কত হয়? 14 ইউনিট। আমরা বলতে পারি 14 ইউনিট মানে 56, তাহলে 1 ইউনিট সমান কত বলতে পারি? 4। আমাকে বের করতে বলেছে b এর বয়স, তাহলে b সমান কত? 8 ইউনিট, তাহলে 8 ইউনিট সমান কত হবে? 4 8 32। আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশন বি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 10 নম্বর কোশ্চেনটা বলেছে 2 বছরে 5,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে সুদ 832 টাকা হলে বার্ষিক সুদের হার কত? প্রথমে আমার যেটা আসল সেটা হচ্ছে 5,000 টাকা, আর যেটা আমার সুদ সেটা হচ্ছে 832 টাকা। তাহলে আমরা বলতে পারি সুদ আসল হচ্ছে আমার 5,832 টাকা, যেটা আমার আসল সেটা হবে 5,000 টাকা। এখানে আমরা লিখব 1 + r/100, আর এখানে আমার সময়টা 2 বছর উল্লেখ করা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5,832 ভাগ হচ্ছে 5,000 ইকুয়াল টু 1 + r/100 তার উপরে হোল স্কোয়ার। এবার 5,832 আর 5,000 যদি তুমি কাটাকাটি করো, তুমি এখান থেকে পাবে, যেটাকে আমরা হচ্ছে ফ্রেশভাবে লিখি, তাহলে 5,832 ভাগ হচ্ছে 5,000, ওখান থেকে কাটাকাটি করলে আমরা পাবো 729 বাই হচ্ছে 625 ইকুয়াল টু 1 + r/100 তার উপরে হোল স্কোয়ার, যেটা আমরা লিখতে পারি 27/25 তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 1 + r/100 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি 27/25 ইকুয়াল টু 1 + r/100। তাহলে এখান থেকে যেটা r এর ভ্যালু আসে সেটা হচ্ছে তোমার 8%। এটা হচ্ছে পুরোপুরি কনভেনশনাল অ্যাপ্রোচে। এবার যদি আমরা এত কিছু না করতে চাই তাহলে এটা কীভাবে করতে পারি একবার দেখে নিই। এখানে যেটা আমার সুদ সেটা সুদটা কত বলো? 832 টাকা। আমরা যদি এটাকে এভাবে ভেঙে নিই, প্রথম বছর আমি সুদ পেয়েছি 400 টাকা, পরের বছর আমি সুদ পেলাম 432 টাকা, অর্থাৎ 832 থেকে প্রথমে 32 মাইনাস করে আমি লিখলাম 800। 800কে যদি ভাঙি তাই প্রথম বছর 400, পরের বছর 400 প্লাস আরও 32 টাকা। তাই আমি বলতে পারি যে প্রথম বছর আমার সুদ এসছে 400 টাকা। তাহলে প্রথম বছর যে সুদটা এসছে 400 টাকা, কোন টাকাটার উপরে? 5,000 টাকার উপর। তাহলে 5,000 টাকার উপর 1 বছর পরে আমি 400 টাকা সুদ পেয়েছি। তাহলে এখান থেকে যদি আমরা সরল সুদের ফর্মুলা ফেলে দিই, এখান থেকে যদি আমরা এটাকে করি
যেটা আমার আসল যেটা আমার সুদ সেটা হচ্ছে 400 টাকা, আসল আমার 5000 টাকা, সময়টা আমরা 1 বছর লিখব, সুদের হার আর বাই হচ্ছে 100, এই দুটো শূন্য কাটতে পারি, 50 দিয়ে 400 কাটলে 8, তাহলে আর ইকুয়াল টু 8%। তো এইভাবে যদি আমরা মেনলি করি তাহলে কিন্তু অনেক সহজেই কিন্তু এই অঙ্কগুলোকে সলভ করা যায়। তো এই ধরনের অঙ্ক আমি আরও প্র্যাকটিস করাবো তোমাদের, এইভাবে কিন্তু ভেঙে তোমরা যদি করো খুব সহজে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ম্যাথের হচ্ছে প্র্যাকটিস পেপার 4। এখানেও মিললে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের প্রত্যেকের কাছে আবার একই অনুরোধ, এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কোনো হেল্প হলে প্লিজ তোমরা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।